যারা অল্প সময়ের মধ্যে লাল সালু উপন্যাসের মূল ভাবটি জেনে নিতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একেবারে ছোট করে লাল সালু উপন্যাসের মূল ভাব নিয়ে আলোচনা করব। পাঠের মূল বক্তব্য নিয়ে অল্প কিছু আলোচনা করলে তোমরা পুরো উপন্যাসটি সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে। লাল সালু উপন্যাসের লেখক হলো সৈয়দ ওয়ালিউল্লাহ। উৎস পরিচিতি আমরা যদি দেখি, লাল সালু প্রথম প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। ঢাকার কমরেড পাবলিশার্স এটি প্রকাশ করেন। প্রকাশক মোহাম্মদ আতাউল্লাহ। 1960 খ্রিস্টাব্দে ঢাকার কথা বিতান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এরপর 1960 খ্রিস্টাব্দের মধ্যে উপন্যাসটির ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়। 1981 খ্রিস্টাব্দের মধ্যে উপন্যাসটির দশম সংস্করণ প্রকাশিত হয়। নাওরোজ কিতাবিস্তান লাল সালু উপন্যাসের দশম মুদ্রণ প্রকাশ করে। 1960 খ্রিস্টাব্দে লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় লাল সালু নামে। তা এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু ভালো করে দেখবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লরবার সেন্স রেসিন্স নামে প্রকাশিত গ্রন্থটি অনুবাদ করে সৈয়দ ওয়ালিউল্লাহর সহধর্মিণী অ্যান মারি থিবো। প্যারিস থেকে এই অনুবাদটি প্রকাশ করে এডিশন ডিউ শ্যালি প্রকাশনী। 1963 খ্রিস্টাব্দে এই অনুবাদটি পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়। 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস নামে লন্ডনের ছোট্ট অ্যান্ড উইন্ডস লিমিটেড প্রকাশ করে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এটি ভালো করে মনে রাখবে, এমসিকিউতে প্রায় আসে। ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে এই ইংরেজি অনুবাদ করেন। পরবর্তীকালে লাল সালু উপন্যাসটি জার্মান ও চেক ভাষাসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। পাঠের উদ্দেশ্য, আমরা পাঠের উদ্দেশ্যটা যদি দেখি, সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু এর প্রধান উদ্দেশ্য হলো ধর্মীয় অন্ধবিশ্বাস কুসংস্কারকে পুঁজি করে গ্রামীণ সরল মানুষদের শোষণ করার চিত্র তুলে ধরা। এই পাঠের মূল উদ্দেশ্যই হলো এই লাইনের মধ্যে আছে যে ধর্মকে পুঁজি করে কিছু মানুষ কুসংস্কারিতভাবে গ্রামীণ সরল মানুষদেরকে কি করবে, বিভিন্ন রকম প্ররোচনা করবে। ধর্মকে কিভাবে স্বার্থ হাসিল ও ভণ্ডামির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এবং সমাজের ধর্মান্ধতা কিভাবে মানুষের চিন্তা শক্তিকে গ্রাস করে তা এই উপন্যাসে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যদি দাগানো বই রেকর্ড সহকারে বিভিন্ন ধরনের যে বইগুলো আছে তোমাদের, যেগুলো তোমাদের পড়তে এবং গুছাতে কষ্ট হয়, তোমরা চাইলে আমাদের এই নাম্বারে আমাদেরকে মেসেজ দিতে পারো। রেকর্ড সহকারে আমরা তোমাদেরকে খুবই অল্প দামে বইগুলো দিব। তোমরা রেকর্ড সহকারে দাগানো বইগুলো ধারাবাহিকভাবে আমাদের কাছে পাবে। আপাতত আমরা নির্দিষ্ট কিছু বই অ্যাড করার চেষ্টা করেছি, আস্তে আস্তে করে আমরা সবগুলো বই ধারাবাহিকভাবে দিব। লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শেকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সাথে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ, এখানে মজিদ নামে একটা ক্যারেক্টার ছিল যে কি করবে, মানুষদেরকে, ও আসবে ময়মনসিংহের গারো পাহাড় থেকে, আসবে কোন অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে। ও এসে কি করবে, মানুষদের এই ধর্মকে পুঁজি করে ও মানুষদের সাথে বিভিন্ন রকম প্রতারণার জাল ফাঁদতে থাকবে। প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কিভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তারই বিবরণ সমৃদ্ধ লাল সালু উপন্যাস। মানে এই উপন্যাসের মধ্যে আমরা এই মজিদ নামের ক্যারেক্টারে কিভাবে গ্রামে এসে গ্রামের বিভিন্ন সহজ সরল মানুষদেরকে ধর্মের নাম দিয়ে পুঁজি করে নিজে ব্যবসা করবে সেটা আমরা দেখব। কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত। লেখক সাধারণ একটি ঘটনাকে অসামান্য নৈপুণ্য বিশ্লেষণীয় আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। শ্রাবণের শেষ নিরাগ পড়া এক মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে, তাহলে গ্রামের নাম কি, মহব্বতনগর। মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্য, মানে ও যে প্রবেশ করছে ওই গ্রামে, এটা ছিল নাটকীয়। মানে নাটকীয় কেন বলছে, গ্রামে প্রবেশের সময় ও গ্রামের রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, এরকম একটা ভঙ্গি করছে, তো এটাকে নাটকীয়তার দৃশ্য বলছে। মধ্যেই রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়। মাছ শিকারের সময় তাহের ও কাদের দেখে, মানে সেখানে মাছ শিকার করতেছিল, পাশেই একটা বিল ছিল, ও যে রাস্তায় ছিল, এটা ধরো রাস্তা,
পাশে এখানে বিল ছিল। তো আমরা জানি নোয়াখালী অঞ্চল বা ওইদিকের অঞ্চলে পানি ওঠে বর্ষাকালে, তো সেখানে ওরা মাছ শিকার করতেছিল। কে কে ছিল? তাহের ছিল, কাদের ছিল। এবং মতিগঞ্জ সড়কের যে সড়ক দিয়ে ও মূলত ঢুকছে সেটা হলো মতিগঞ্জ সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাহলে তাহের এবং কাদের দেখছে যে মজিদ এক ধরনের মোনাজাতের ভঙ্গি করে, কি করে? মোনাজাতের ভঙ্গি করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। পরে দেখা যায় ওই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমবেত গ্রামের মানুষকে তিরস্কার করছে। মানে তিরস্কার করছে বলতে কি, মানে অপমানিত করছে আর কি। কার? খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী ওই গ্রামের প্রধান ছিলেন বা মাতব্বর ছিলেন, মাতব্বর খালেক ব্যাপারী। আপনারা জাহেল, বেএলেম, আনপাড়, মানে উনি বলতেছে আর কি আপনারা জাহেল মানুষ, বেএলেম মানে আপনাদের জ্ঞান নাই, আনপাড় মানুষ। তো এখানে ও কি করলো, একটা কবর দেখছে। ওই কবরটাকে ওরা হয়তো বাঁশ গাছের ওইখানে একটা কবর ছিল, কবরটা অনেক পুরাতন। এবং ও এসেই খালেক ব্যাপারীকে বলতেছে আপনারা জানেন এটা কার কবর? মানে এগুলো হলো যে এক ধরনের প্রতারণা। ওইটা আসলে ও নিজেও জানে না যে কে, কিন্তু ও এই কবরের নাম দিবে। মুদাসসির পীরের মাজারকে অপন এমন করি ফেলিয়া রেখেছেন। মানে ও বলতেছে আর কি যে এটা হলো মুদাফফর পীরের মাজার। এটা কি? মুদাসসির পীরের মাজার। তো বলতেছে যে এরকম করে ফেলে রাখছেন। অলৌকিকতার অবতারণা করে মজিদ নামের এই ব্যক্তি জানায় পীরের স্বপ্নাদেশে মাঝার তারাকির জন্য এই গ্রামে তার আগমন। তো ও মানুষদেরকে বলে যে আমি এই গ্রামে আসছি, আমাকে মুদাসসির পীর কি করছে, স্বপ্নে দেখাইছে যে ওনার এই মাজারের তারাক্কি দরকার। তারাক্কি মানে কি? সুন্দর করে গুছানো দরকার, বা এটার আশেপাশে মসজিদ বা এ ধরনের একটা মাজার তৈরি করা দরকার। তার তিরস্কার ও স্বপ্নাদেশের বিবরণ শুনে গ্রামের মানুষ ভয়ে ও শ্রদ্ধায় এমন বিগলিত হয় যে তার প্রতিটি হুকুম গভীর আগ্রহে গ্রামবাসী পালন করে। মানে তার প্রতিটা কথা গ্রামবাসী অনেক মনোযোগ দিয়ে শোনে। গ্রামপন্থের বাঁশ ঝাড় সংলগ্ন কবরটি দ্রুত পরিষ্কার করা হয়। তো বললাম না ওই বাঁশ গাছের ওইদিকে ছিল। মানে এই যে গল্পটা আছে এখানের মধ্যে দেখা যায় যে কবরকে পরে পরিষ্কার করানো হয় ঝাড়ওয়ালা লাল শালুতে। মানে লাল শালু বলতে এখানে একটা লাল কাপড় ছিল, এটা দিয়ে ঢেকে দেওয়া হয় কবরকে। এই লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়ার কারণে কবরের বা ওই মাজারের নাম দেওয়া হয়, বা গল্পে উপন্যাসের নাম দেওয়া হয় কি? লাল শালু। তারপর আর মজিদের পিছু ফেরার অবকাশ থাকে না। মানে এরপর থেকে ওর আর পিছু ফিরতে হয় না। এই কবরের নাম করে ও অনেক কিছু পুঁজি করতে থাকে। কবরটি অচিরেই মাজারে এবং মজিদের শক্তির উৎসে পরিণত হয়। এই কবরটা অচিরেই মাজার হিসেবেও দিছে এবং মসজিদের এটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। যথারীতি সেখানে আগরবাতি মোমবাতি জ্বলে ভক্ত আর কৃপা প্রার্থীরা সেখানে টাকা পয়সা দিতে থাকে প্রতিদিন। মানে সেখানের মধ্যে ওরা কি করে, টাকা পয়সা দান করতে থাকে, মোমবাতি আগরবাতি এগুলো জ্বলাতে থাকে। কবরটি এক মুদাসসির পীরের বলে শনাক্তকরণের মধ্যেও থাকে মজিদের সুগভীর চতুর্য। মানে এই যে কবরটাকে মুদাসসির পীরের বলে এরকম শনাক্ত করার পিছনে ওর একটা ভালো বুদ্ধি বা এই ধরনের একটা কুবুদ্ধি কাজ করে। মুদাসসিরের কথাটির অর্থ নাম না জানা। মুদাসসির কথার অর্থ হলো কি? নাম না জানা। যদিও বাস্তবিকে মুদাসসির অর্থ চাদর পরিহিত ব্যক্তিকে এখানে বোঝাচ্ছে। বাস্তব অর্থে কি? চাদর পরিহিত ব্যক্তিকে বোঝায়। মজিদের সংলাপ থেকে জানা যায় শস্যহীন নিজ অঞ্চল থেকে ভাগ্য সন্ন্যাসে বেরিয়ে পড়া মজিদ অস্বস্তি রক্ষার জন্য অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন মিথ্যার আশ্রয় নিয়েছে। মানে ও যে ময়মনসিংহ অঞ্চল বা ওই দিকে থেকে আসছে, সেখানে শস্যহীন ছিল, ওই এলাকাতে সাধারণত শস্য হতো না। আসলে এই প্রক্রিয়ার ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারের ঘটনা এই দেশের গ্রাম অঞ্চলে বহুকাল ধরে বিদ্যমান। সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রামীণ সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটি যথাযথভাবে এখানে তুলে ধরেছেন। মাজারে আয় দিয়ে অল্প কিছু দিনের মধ্যে মসজিদ ঘর বাড়ি ও জমি জমার মালিক হয়ে বসে এবং তার মনোভূমির এক অনিবার্য আকাঙ্ক্ষায় শক্ত সমর্থ লম্বা চওড়া একটি বিধবা যুবতীকে বিয়ে করে। মানে ও এখানের মধ্যে রহিমা নামে একটা মেয়ে ছিল,
ও ওই মেয়ের দিকে হিসাব করতে গেলে ওই গল্পের বা আমরা পুরো গল্পটা পড়লে দেখছি যে অনেকটা কুনজরই দিছে। মেয়েটা বিধবা ছিল, তো বিধবা ছিল, ওর সব দিক দেখতে ভালো, এক কথা ও রহিমাকে পিছন থেকে দেখছে, দেখে ওর অনেক বেশি মনে ধরছে। তো এই বিষয়ের কারণে ও মেয়েটাকে বিয়ে করে। আসলে স্ত্রী রহিমা ঠান্ডা ভীতু মানুষ, এই ক্যারেক্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে কথা বললাম এখন রহিমা ঠান্ডা প্রকৃতির এবং ভীতু প্রকৃতির মেয়ে। তাকে অনুগত করে রাখতে কোনো বেগ পেতে হয় না মজিদের, মানে তাকে যে মজিদের এই যে ফান্দগুলা, এই যে কথাগুলা, এগুলা ওইভাবে বুঝতে বা দেয় না, বা বুঝতে না দিলেও মানে ধরো অনেক মেয়ে থাকে না অনেক চালাক, কিন্তু রহিমা অনেক ঠান্ডা, তো এই জন্য ওকে বেগ পেতে হয় না, মানে ওকে মোটামুটি বললে ও যে কোনো কথা মেনে নেয়। কারণ রহিমার মনেও রয়েছে গ্রামবাসীর মতো তীব্র ক্ষোধাভীতি। তো রহিমার মনে এই ক্ষোধাভীতি থাকার কারণে তিনি স্বামীকে কখনো কোনো কিছু বলতেন না। স্বামী যা বলে রহিমা তাই মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে। রহিমার বিশ্বাস তার স্বামী অলৌকিক শক্তির অধিকারী। প্রতিষ্ঠা লাভের পাশাপাশি মজিদ সমাজেও কর্তা ব্যক্তি হয়ে ওঠেন। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের আদেশ উপদেশ দেয়। গ্রাম বিচার সালিশে সেই হয়ে ওঠে সিদ্ধান্ত গ্রহণকারী প্রধান ব্যক্তি। এই ক্ষেত্রে মাতব্বর খালেক ব্যাপারী তার সহায়ক শক্তি। ধীরে ধীরে গ্রামবাসী পারিবারিক জীবনেও নাক গলাতে থাকে সে। তাহেবের বাপ মার মধ্যকার একান্ত পারিবারিক বিভেদকে কেন্দ্র করে তাহেরের বাপের কর্তৃত্ব নিয়েও সে প্রশ্ন তোলে। নিজ মেয়ের গায়ে হাত তোলার অপরাধে হুকুম করে মেয়ের কাছে মাপ চাওয়ার এবং সেই সাথে মাজারে 5 পয়সার সিন্নি দেওয়ার। মানে ও কি করছে যে এখানে যে তাহেরের বাপ ছিল, সে তাহেরের বাপেরকে বলে যে মেয়েকে মারছে, যে তার জন্য মেয়ের কাছে মাপ চাইতে বলে এবং মাজারে 5 পয়সার সিন্নি দিতে বলে। সে অপমানে সইতে না পেরে তিনি নিরুদ্দেশ হয়ে যান, মানে চলে যান অন্যত্র। খালেক ব্যাপারীর নিঃসন্তান প্রথম স্ত্রী। খালেক ব্যাপারী কিন্তু 2টা স্ত্রী ছিল, প্রথমের নাম হলো আমেনা, পরেরটা হলো তনু বিবি। তো আমেনা বিবির সন্তান হচ্ছিল না, সন্তান কামনায় অধীর হয়ে তিনি কি করেন, মজিদের কাছ থেকে আগে পানি পড়া বা সব বিষয়গুলো নিতেন, কিন্তু এখন তিনি মজিদকে বিশ্বাস না করে তার প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হয়ে মজিদ তাকেও শাস্তি দিতে পিছপা হয় না। মানে উনি যে পীরের কাছে আস্থা নিয়েছেন, মানে তিনি তো মজিদের প্রতিদ্বন্দ্বী ছিল অন্য একটা জায়গার, তো মজিদ কি করছে, বিভিন্ন কৌশলে সেই পীরকেও নাস্তানা বোধ করে এলাকা ছাড়া করে দেয়। আমেনার চরিত্রে কলঙ্ক আরোপ করে খালেক ব্যাপারীকে দিয়ে আমেনাকে তালাক দিতে বাধ্য করে। মানে ও কি করে, এইসব কাহিনীগুলো করে। কিন্তু তবুও মাজার ও মাজারের পরিচালক ব্যক্তিটির প্রতি আমেনা বা তার স্বামী কারোই কোনো অভিযোগ উত্থাপিত হয় না। গ্রামবাসী যেন আধুনিক শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজার কেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে আসতে পারে, সেই জন্য যে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে, সে আক্কাস স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। মানে সেখানে এলাকায় একটা শিক্ষিত ছেলে ছিল, সে ছিল আক্কাস, সে ওইখানে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায় যাতে এই সব অন্ধভক্ত থেকে মানুষ বের হয়ে আসতে পারে, কিন্তু মজিদ এই স্বপ্নকেও ভেঙে চুরমার করে দেয়। একের পর এক ঘটনার মধ্যে দিয়ে উপন্যাসিক গ্রাম সমাজ ও মানুষের বাস্তব চিত্র লালসালু উপন্যাসে ফুটিয়ে তুলছে। উপন্যাসটি শিল্পিত সামাজিক দলিল হিসেবে বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় সংযোজন। লালসালুর প্রধান উপাদান হলো সমাজ ব্যবস্থা। গ্রামীণ সমাজ এখানে অন্ধকারাচ্ছন্ন, স্থবির, যুগ যুগ ধরে এখানে সক্রিয় এই অদৃশ্য শৃঙ্খল। এখানকার মানুষ ভাগ্য ও অলৌকিকত্ব গভীরভাবে বিশ্বাস করে। দৈব শক্তির শিলা দেখে নিদারুণ ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রেখে নয়তো ভক্তিতে আলোত হন। কাহিনীর উন্মেচন মুহূর্তেই দেখা যায় যে শস্যের চেয়ে টুপি বেশি। বাচ্চাকাল থেকে তাদের আমসি পাড়া শেখানো হয়, শস্য যা হয় তা প্রয়োজনের তুলনায় সামান্য। সুতরাং ওই গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ মিথ্যার আশ্রয় নিয়ে যে গ্রামে গিয়ে বসতি নির্মাণ করতে চায়, সেই গ্রামেও একইভাবে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জয় জয়কার। এই এমনই এক সমাজ যার রন্ধ্রে রন্ধ্রে কেবলই শোষণ আর শোষণ, কখনো ধর্মীয়, কখনো অর্থনৈতিক প্রতারণা আর সততা আর শাসনের জটিল এবং সংখ্যাবিহীন শিকড় জীবনের শেষ প্রান্ত পর্যন্ত পরতে পরতে ছড়ানো। মানে সেখানের মধ্যে
এই যে মানুষকে শোষণ করে বেঁচে থাকা, এই বিষয়টা সমাজের প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে দেখা যায়। আর এই সব শেকড় দিয়ে প্রতিনিয়ত শোষণ করা হয় জীবনের প্রাণরস, আনন্দ, প্রেম, প্রতিবাদ, সততা, এইসব বোধ ও বুদ্ধি এই দৃশ্য দেওয়াল ঘেরা সমাজের ভিতর প্রায়শ ঢাকা পড়ে থাকে। এই কাজে ভূস্বামী, জেতদার, ধর্ম ব্যবসায়ী একে অপরের সহযোগী। ভূস্বামী মানে অনেক জমির অধিকারী এমন মানুষ, ওরা একে অপরকে সাহায্য করে এগুলো করতে, কারণ স্বার্থের ব্যাপারে তারা একটা পথ তাদের এক। একজনের কাছে মাজার, অন্যজনের কাছে জমিজোত, প্রভাব প্রতিপত্তি। দেখা যায় অন্য কোথাও নয়, আমাদের চারপাশে রয়েছে এরূপ সমাজের অবস্থান। বাংলাদেশে যে কোনো প্রান্তরে, গ্রাম অঞ্চলে সমাজের ভেতর ও বাইরের চেহারা যেন এইরূপ, একই রকম। লাল সালু হচ্ছে লাল রঙের কাপড়। এমনিতে লাল কাপড়ের কোনো মহিমা নেই, তবে এটি খুব উজ্জ্বল রং হওয়ায় একে বিশেষ কাজে লাগানো যায়। মানে ওই লাল কাপড় দেওয়াটাতে মাজারটাকে বেশি আকর্ষণীয় লাগতেছে, তার জন্য মাজারে সাধারণত এইসব কাপড় ব্যবহার করা হয়। বাংলাদেশের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী যুগ যুগ ধরে লাল রংটিকে সফলভাবে কাজে লাগিয়ে আসছে। কবরের ওপর লাল কাপড় বিছিয়ে দিলে কবরের গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তখন তা সাধারণ কবরের সীমাবদ্ধ থাকে না, মাজার পরিণত হয়। কবরটি তখন মানুষের ভক্তি প্রীতির আকর্ষণ হয়ে দাঁড়ায়। এই ধরনের কবরের মানুষ প্রতিনিয়ত ভিড় জমায়, জিয়ারত করে, দোয়া দুরুদ পড়ে ও শিরনি দেয়। লাল সালু উপন্যাসের প্রতিটি চরিত্র বিশ্লেষণ যদি আমরা করি, মজিদ এখানে হলো কেন্দ্রীয় চরিত্র, হলো মজিদের। সকল ঘটনার নিয়ন্ত্রণ, কুসংস্কার, সততা ও অন্ধবিশ্বাসের প্রতীক হলো মজিদ। মহম্মদনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে এবং সেখানে সে নিজের ক্ষমতা বিস্তার করতে শুরু করে। রহিমা মজিদের প্রথম স্ত্রী। শক্তিমত্তা তার বাইরের রূপ, কিন্তু প্রকৃতপক্ষে ঠান্ডা ও ভীতু প্রকৃতির মেয়ে। স্বল্পভাষী ও মজিদের একান্ত অনুগত। গ্রামের লোকেরা তারই অন্যতম সংরক্ষণ। মানে গ্রামের যে মেয়ে লোকরা আছে তাদেরকে রহিমার মাধ্যমে ও বিভিন্নভাবে, রহিমা ওই গ্রামেরই মেয়ে। ছোটবেলায় নাকে নোলক পরে, হলদে শাড়ি পেঁচিয়ে পরে ছোটাছুটি করত, যা সবার মনে আছে। রহিমা 12 বছর মজিদের সাথে সংসার করেছে। মজিদের প্রতি রহিমার অনুগত ধ্রুবতার মতো অনড়, বিশ্বাসের পরিবর্তনের মতো অটল। বিশ্বাস পর্বতের মতো অটল। সে মজিদের ঘরের খুঁটি। মানে মজিদকে অন্ধভাবে বিশ্বাস করে রহিমা। এর বিপরীতে আমরা আরেকটা ক্যারেক্টার দেখব, জামিলা, মজিদের দ্বিতীয় স্ত্রী। চঞ্চল প্রকৃতির মেয়ে। প্রথম দেখায় মজিদকে দুলার বাপ মনে করে। মানে সে মজিদ যখন বিয়ে করতে যায় ওকে মনে করে এটা হলো দুলার বাপ। মজিদের আচরণ তার কাছে ভালো লাগে না। জিকিরের সময় সে বাড়ির বাইরে চলে আসায় সবাই তার দিকে চেয়ে থাকে। মজিদ তাকে ঝি সম্বোধন করে তাড়িয়ে দেয়। মজিদের ধারণা তাকে জিন আছর করেছে, তাই তাকে মাজারের সাথে আটকে রাখে। খালেক ব্যাপারী প্রতিনিধিত্বশীল চরিত্র। তার কাঁধেই গ্রামের সব দায়িত্ব। মজিদের অন্যতম সহায়ক। মসজিদ নির্মাণে 12 আনা খরচ সে দেয়। আমিনা খালেক ব্যাপারীর রূপবতী প্রথম স্ত্রী। রহিমার মতো সেও নিঃসন্তান, তাই আলাউলপুরের পীরের পানি পড়া খেতে চায়, কিন্তু মজিদ তা জানতে পারায় এবং নিজের স্বার্থ চিরর্থার করতে খালেক ব্যাপারীকে স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে। তানু বা এটা হবে তনু, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী। প্রতি বছর আস্তে আস্তে সন্তান জন্ম দেয় বলে আমিনা বিবির সহ্য হয় না। পীর সাহেব আলাউলপুরের পীর ময়মনসিংহের কোনো এক অঞ্চলে বংশক্রমণরে বাস করে। এক সময় তার চোখে আগুন ছিল, সে গাছে উঠে বসে থাকে। তার মুরিদের ধারণা তিনি সূর্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, মৃত মানুষকে জীবিত করতে পারেন। মহম্মদনগরের লোকেরা আলাউলপুরের আক্রমণ করলেও তিনি প্রতি আক্রমণ করেন না। এর প্রধান কারণ তার জয়ীফ বা দুর্বল অবস্থা। এই বয়সে দাঙ্গা হাঙ্গামা ভালো লাগে না। তিনি উদারতা দেখিয়ে বললেন, কুত্তা তোমাকে কামড় দিলে তুমি কি তাকে কামড় দেবে? ধলামিয়া
তনু বিবির বড় ভাই। বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না বছরান্তেও। ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি করে, পালাই পালাই ভাব থাকে, পরগাছা মুরব্বি বলে পরিচিত। খালিক ব্যাপারী তাকে আলাউলপুরের পীরের কাছে পানি পড়া আনার জন্য পাঠায়, কিন্তু সে মজিদের কাছে সব বলে দেয়। মজিদকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে। বুড়ো মতন সেও ঢেঙ্গা লম্বা মানুষ। মোদাব্বের মিয়া আক্কাসের বাবা, রাগ উঠলে তোতলায়। আক্কাস গ্রামের শিক্ষিত যুবক, অনেক দিন বিদেশে ছিল। করিমগঞ্জের স্কুলে নিজে ইংরেজি পড়াচ্ছে। পাট ও তামাকের আড়তে চাকরি করে টাকা পয়সা জমিয়ে দেশে ফিরেছে। ছোটবেলা থেকে সে উচক্কা ধরনের ছেলে। করিমগঞ্জ ঘিরে বড় পোস্টারের কাউকে ধরে সরকারের কাছে সাহায্যের জন্য পাঠায়। গ্রামে স্কুল বানাতে চায়, কিন্তু মজিদ তা হতে দেয় না। আক্কাসের বাবা মোদাব্বের মিয়াও স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে। এরপর হলো দুদু মিয়া, 7 বাপের ছেলে। মজিদ তাকে কালেমা জানার কথা জিজ্ঞেস করলে সে ঘাড় ঘুরে আধা পাকা মাথা চুলকায়। মুখে তার লজ্জার হাসি, চোখ পিট পিট করে, মাথায় যেন ছিট। মজিদ তাকে ব্যাপারীর মক্তবে কলমা শিখার আদেশ দেয়। কারণে অকারণে খেতে না পাওয়ার কথা বলা তার অভ্যাস। দুদু মিয়ার ছেলে বাপের অবস্থা দেখে খিলখিল করে হাসে নানি বুড়ি। আগামী বছর যখন তনু বিবির কোলে নতুন এক অনাগত ট্যাঙ্গা ট্যাঙ্গা করে উঠবে, তখন তার ডাক পড়বে। হাসুনির মা, তাহের কাদের রতনের বোন, রহিমাকে ধান বানার কাজে সহায়তা করছে। তার স্বামী মারা গেছে। ধান ক্ষেতের তাজা রঙের তার মনে পুলক জাগে। আবার বিয়ে করার ইচ্ছে হয়। ঝড় এলে তার হই হই করার অভ্যাস। রহিমা তার মোটা চাচা ছেলে হাসুনিকে পুষি রাখতে চায়। তাহের কাদের হাসুনির মার ভাই, তাদের বুড়ো বাবা বুড়িমাকে চেলা কাঠ দিয়ে মারতে এলে তারা তার প্রতিরোধ করে। দাঁড়ে নেমে তারা মাছ শিকার করে। এদের বুদ্ধি বিবেচনা থাকলেও এরা স্বার্থের ঘোরে ঢাকা। রতন তাহের কাদেরের কনিষ্ঠ ভাই, মানে ছোট ভাই। বুড়ো তাহের কাদের রতন হাসুনির মা, তার সন্তান। ডেঙ্গা দীর্ঘ মানুষ। মজিদের কাছে হাসুনির মা বুড়ো সম্পর্কে বিচার দেওয়া হাসুনির মাকে মনের আশা মিটিয়ে প্রহার করে। এর জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হয়। মজিদ এই বিচারের রায় দেয়। একদিন সন্ধ্যায় কোথায় যেন চলে যায়, আর খুঁজে পাওয়া যায়নি। এককালে বুদ্ধিমান লোক ছিল। বৈমাত্রের ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ঘটিয়ে আজ সে নিঃসঙ্গ। বুড়ি তাহের কাদেরের মা, যৌবনকালে হাসি খুশি ছটফটে ও উড়ুনি মেয়ে ছিল। একসময় চড়ুই পাখির মতো নাচত, ফুটতো তার মুখ দিয়ে। একসময় তার চরিত্র নিয়ে গ্রামবাসী অপবাদ দেয়, যা বুড়ো বিশ্বাস করে। এখন ওই বৃদ্ধ বয়সে তার দেহ মন পড়ে গেছে। বুড়ো হাসুনির মাকে প্রহার করাতে গেলে সে উঠোনে পা ছড়িয়ে দিয়ে বিলাপ শুরু করে। বুড়ো নিরুদ্দেশ হলে বুড়ি নিশ্চুপ হয়ে যায়। খেলোয়াড় চলে গেছে, তাই সে খেলবে কার সাথে? সলেমানের বাপ। মজিদের সবাই বৃদ্ধ সলেমানের বাপও ছিল। সে ছিল হাঁপানি রোগী। মজিদের মাজার আবিষ্কারের সময় সে দম খিচে লজ্জায় চোখ নত করে রাখে। কানুর বাপ মজিদকে এক চিলিম তামাক এনে দেয়। মতলব খা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, পীর সাহেবের পুরনো মুরিদ। জৈনিক লোক, যাকে মজিদ ধানের কথা জিজ্ঞেস করে সে ঘাড় চুলকিয়ে নীতিবীতি করে বলে, যাই হয়েছে তাই যথেষ্ট। ছেলেপুলে নিয়ে দুবেলা খেতে পারার কথা বলে সে। তার একটা কথায় মজিদ বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। খোনকার মোল্লা, সমাজে জানাজা পড়ায়। তার বাড়ির সামনে মূর্তি নজরে পড়ে। সরকারি কর্মচারী, তিনি বাইরে বিদেশি কিন্তু ভিতরে মুসলমান। তিনি গ্রামে পর্দাদার
আমলের কিছু কিছু কবরের কথা বলেন। রেহান আলী গ্রামের মাতব্বর। মজিদ যখন লোকেদের গালাগাল করে তখন সেও ছিল। জোয়ান মদ্য কালুমতি মজিদের গালাগাল শুনে লজ্জায় মাথা হেঁট করে রাখে। ছমির উদ্দিন কোচবিদ্ধ হয়ে মারা যায়। তার রক্তাক্ত দেহ দেখে আবেদ জাবেদের মনে দানবীয় উল্লাস হওয়ার কথা, কিন্তু তারা পাথর হয়ে যায়। কালু মিয়া আলাওলপুরের সংঘর্ষে লিপ্ত হয়ে তার মাথা দুফাক হয়ে যায়, ফলে সে বেদনায় গঙ্গায়। ছুনুর বাপ মরণ রোগের যন্ত্রণা পাচ্ছে, রহিমা তার জন্য দোয়া করে। খেতানির মা পক্ষঘাতে কষ্ট পাচ্ছে, রহিমা তার জন্য দোয়া করে। খ্যাংটা বড়ি মাথায় শনের মতো চুল, সাতকুলে আর কেউ নেই, তার ছেলে জাদুর মৃত্যু কারণে মাঝারে এসে বিলোপ করে ও খোদার বিরুদ্ধে নালিশ করে। মজিদ তাকে বোঝাতে ব্যর্থ হয়। সে 5 পয়সা মজিদের দিকে ছুঁড়ে মারে ও সন্তানকে ফেরত চায়। মোদাস্সের পীর নাম না জানা পীর, যাকে ঘিরে মজিদের যত ভণ্ডামি, অভিনয় ও আধিপত্যের বিস্তার। কম্পাউন্ডার করিমগঞ্জের হাসপাতালে মজিদ তাকে ডাক্তার নাম মনে করে। বাং গাঁজা খাওয়া, রস কষ শূন্য, হাড় গিলে চেহারা তার, 2 পয়সার লোভে তার চোখ চকচক করে থাকে। তো এইভাবে করে পুরো গল্পের চরিত্র সহকারে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছ। যদি আরও বিস্তারিত প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।